একটি নিখুঁত সমাজ গড়তে ঠিক কি কি বিসর্জন দিতে হয়? আম, মানুষের আবেগ, ব্যক্তিগত স্বাধীনতা, নাকি আক্ষরিক অর্থেই খোদ সত্য? হ্যাঁ, এগুলো বেশ বড়সড় প্রশ্ন। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। একদম। আজকের আলোচনার মূল বিষয় হল প্লেটোর বিখ্যাত গ্রন্থ রিপাবলিকের তৃতীয় খণ্ড। এই অংশে প্লেটো এমন এক সমাজ ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন যা শুনলে যে কোনো মানুষেরই চমকে ওঠার কথা। আর আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্য হল প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের রক্ষকদের, মানে যাদের তিনি গার্ডিয়ান বলছেন, তাদের কিভাবে গড়ে তুলতে হবে তার পেছনের দর্শনটা উদ্ঘাটন করা। এবং এই রক্ষকদের গড়ে তোলার প্রক্রিয়াটি মোটেও সাধারণ কিছু নয়। একটি নিখুঁত সমাজ তৈরি করতে গেলে কিভাবে শিল্পের ওপর কঠোর সেন্সরশিপ চালাতে হয় সেটা আমরা দেখব। শুধু শিল্প নয়, খাদ্যাভ্যাস পরিবর্তন, এমনকি পুরো সমাজের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক মিথ্যা বা মিথের আশ্রয় নেওয়ার কথাও আছে এখানে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখি। চলুন শুরু করা যাক। প্লেটোর এই আইডিয়াল রাষ্ট্র বা ইউটোপিয়া বাস্তবে যেমন চমকপ্রদ, তেমনি মাঝে মাঝে বেশ ভয়ঙ্কর। তিনি শুরুতেই সাহিত্যের ওপর, বিশেষ করে হোমারের কাব্যের ওপর এক বিশাল সেন্সরশিপ চালানোর কথা বলেছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল হোমারের ওপর এই আক্রমণ। হোমারকে সেন্সর করার পেছনের কারণটা বুঝতে হলে প্রাচীন গ্রিক সমাজের প্রেক্ষাপটটা আমাদের আগে একটু বুঝতে হবে। আচ্ছা, সেটা কেমন? প্রাচীন গ্রিসে হোমারের ইলিয়েড এবং ওডিসি শুধু সাহিত্য বা নিছক বিনোদন ছিল না, এগুলো ছিল তাদের বাইবেল বা ইতিহাস এবং সমাজবিজ্ঞানের এনসাইক্লোপিডিয়ার সমতুল্য। ও আচ্ছা, মানে তাদের সমাজ, ধর্ম, দৈনন্দিন জীবন সবকিছুই ওখান থেকে আসতো। একদম তাই। আচার আচরণ থেকে শুরু করে যুদ্ধের নিয়মকানুন সব কিছুর মূল ভিত্তি ছিল হোমারের রচনা। তাই হোমারের লেখায় কাঁচি চালানোর অর্থ হল পুরো সংস্কৃতির একেবারে মূলে প্রচণ্ড জোরে আঘাত করা। ব্যাপারটা বেশ সাহসী পদক্ষেপ ছিল প্লেটোর দিক থেকে। তার সেন্সরশিপের তালিকাটাও বেশ সুনির্দিষ্ট। তিনি বলছেন হেডিস বা পরকাল নিয়ে ভীতিকর সব বর্ণনা সম্পূর্ণ মুছে ফেলতে হবে। হ্যাঁ, তিনি চাইতেন না মানুষ মৃত্যুকে ভয় পাক। ঠিক, প্লেটো চান তার রাষ্ট্রের রক্ষকদের যেন মৃত্যুর ভয় একেবারেই না থাকে। তারা যেন মৃত্যুর চেয়ে দাসত্ব বা পরাধীনতাকে বেশি ভয় পায়। কারণ একজন রক্ষক যদি মৃত্যুকে ভয় পায়, তবে সে যুদ্ধক্ষেত্রে লড়াই করবে কি করে, তাই না? ঠিক এই জায়গাটিতেই প্লেটোর দর্শন খুব সূক্ষ্মভাবে কাজ করে। মানে শুধু পরকালের ভয় দূর করা নয়, মানুষের আবেগ নিয়ন্ত্রণের ওপরও তিনি খুব জোর দিয়েছেন। আবেগ নিয়ন্ত্রণ, মানে ওই বীরদের কান্নাকাটির বিষয়টা? একদম। হোমারের কাব্যে বিখ্যাত বীর অ্যাকিলিস তার বন্ধুর মৃত্যুতে যেভাবে মাটিতে লুটিয়ে কাঁদেন বা ছাই মেখে বিলাপ করেন, প্লেটো বলছেন এগুলো দেখানো যাবে না। তার মানে সুপার হিরোদের কাঁদতেও মানা? অনেকটা সেরকমই। এই ধরনের দৃশ্যগুলো কোনোভাবেই রাষ্ট্রের রক্ষকদের সামনে উপস্থাপন করা যাবে না। এগুলোকে বাতিল করে নারীদের বা সমাজের নিচু স্তরের মানুষের জন্য রেখে দেওয়ার কথা বলেছেন তিনি। এটা শুনলে তো আজকের দিনে বেশ অবাকই লাগে। রক্ষকরা যদি দেখে তাদের আইডল বা দেবতারা এভাবে কাঁদছে, তবে তারা নিজেরাও দুর্বল হয়ে পড়বে। এটাই কি তার যুক্তি ছিল? হ্যাঁ, অবচেতন মনে বেঁধে যাবে যে বিপদের সময় ভেঙে পড়াটা স্বাভাবিক, আর প্লেটো ঠিক এটাই আটকাতে চেয়েছিলেন। ব্যাপারটা অনেকটা আজকের দিনে সুপারহিরো সিনেমা নিষিদ্ধ করার মতো মনে হচ্ছে। একবার ভাবা যাক, যদি এমন নিয়ম করা হয় যে সুপারহিরোরা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে কাঁদলে সিনেমা বাতিল। শুধু কান্না নয়, হাসির ক্ষেত্রেও একই নিয়ম। হ্যাঁ, দেবতারা নিজেদের মধ্যে জোকস বলে হাসাহাসি করলেও নাকি সমস্যা। প্লেটো দেবতাদের অট্ট হাসি নিয়েও প্রবল আপত্তি তুলেছেন। হোমারের কাব্যে যখন দেবতারা খোড়া হেফেস্টাসকে দেখে হো হো করে হাসেন, প্লেটো সেটিকে চরম অবক্ষয় বলে মনে করেন। এর পেছনে একটা বড় কারণ আছে। কারণটা কি? র্যাশনাবিতি বা যুক্তিবাদকে দুর্বল করে দেওয়া? ঠিক ধরেছেন। প্লেটো বিশ্বাস করতেন অতিরিক্ত আবেগ, তা সে শোক হোক বা আনন্দ, মানুষের যুক্তি বা র্যাশনালিটিকে দুর্বল করে দেয়। মানে যখন কেউ অট্টহাসিতে ফেটে পড়ে, তখন সাময়িকভাবে সেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একদম। আর একজন রক্ষকের প্রধান কাজ হল পরিস্থিতি বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া। সেখানে আবেগের আতিশয্য একটি বড় বাধা। তার মানে আত্মনিয়ন্ত্রণ হারানো মানেই রাষ্ট্রের প্রতি কর্তব্যে অবহেলা করার সম্ভাবনা তৈরি হওয়া।
প্লেটোর এই লজিকটা বুঝতে পারছি। হ্যাঁ, আর এই যুক্তির ধারাবাহিকতায় আমরা সাহিত্যের আরেকটা বড় অংশে চলে আসি। প্লেটোর মাথাব্যথা শুধু কি বলা হচ্ছে তা নিয়ে ছিল না, কিভাবে বলা হচ্ছে সেটা নিয়েও ছিল। আপনি কি সেই মাইমেসিস বা অনুকরণের প্রসঙ্গের কথা বলছেন? হ্যাঁ, মাইমেসিস। প্লেটো বলছেন সাহিত্যের বর্ণনা দুই রকম হতে পারে। এক হলো সাধারণ বর্ণনা, আর অন্যটি হলো অনুকরণ বা অভিনয় করা। যেখানে কবি বা অভিনেতার চরিত্রের আড়ালে লুকিয়ে কথা বলেন, তাই তো? আর তিনি রক্ষকদের জন্য এই অনুকরণ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করছেন। ঠিক, এই মাইমেসিস বা অনুকরণের ধারণাটি প্লেটোর দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্লেটোর মতে এক ব্যক্তি কেবল একটি কাজই ভালোভাবে করতে পারে। মানে মাল্টিটাস্কিং করা যাবে না? একদম না। একজন রক্ষকের পেশা শুধু রাষ্ট্র রক্ষার কাজেই নিবেদিত থাকবে। সে ট্র্যাজেডি বা কমেডির অভিনেতা হতে পারবে না, সে নারী, দাস বা মাতাল কারও অনুকরণ করতে পারবে না। এমনকি পশুর ডাক বা বজ্রপাতের শব্দও নাকি অনুকরণ করা যাবে না? কিন্তু একটু দাঁড়ান, এখানে তো একটা বড় ধরনের খটকা লাগছে। কিরকম খটকা? আধুনিক যুগে তো আমরা মনে করি অভিনয় বা অনুকরণ করা মানুষের মধ্যে সহানুভূতি বা এমপ্যাথি তৈরি করে, অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবতে শেখায়। হ্যাঁ, যেটা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমরা মনে করি। ঠিক। তাহলে প্লেটো কেন অন্যের জায়গায় নিজেকে দাঁড় করানোকে এত ভয় পাচ্ছেন? এর কারণ হল সেকেন্ড নেচার বা মানুষের স্বভাবের রূপান্তর। প্লেটো বিশ্বাস করতেন মানুষ যা অনুকরণ করে ধীরে ধীরে সে নিজেই তা হয়ে ওঠে। বুঝতে পারছি। মানে খারাপ চরিত্র অনুকরণ করলে মানুষের আত্মাও দূষিত হয়। একদম। কেউ যদি নিয়মিত একজন মাতাল, দুর্নীতিবাজ বা ভীতু মানুষের চরিত্র অনুকরণ করে, তবে তার অবচেতন মন সেই দুর্বল গুণগুলোকে গ্রহণ করতে শুরু করে। যাকে আধুনিক যুগে আমরা হয়তো নিউরোপ্লাস্টিসিটি বলতে পারি, তাই না? মস্তিষ্ক যেভাবে কাজ করতে করতে নিজের গঠন বদলায়। চমৎকার তুলনা। তাই প্লেটোর নিয়মে যদি কাউকে অনুকরণ করতেই হয়, তবে সে কেবল মহৎ, সাহসী এবং সৎ চরিত্রের অনুকরণ করবে। আচ্ছা, মানে খারাপের চর্চা অভিনয়ের ছলেও করা যাবে না। প্লেটোর এই সরলতার ধারণা কিন্তু শুধু সাহিত্যের মধ্যেই আটকে থাকেনি। না, মোটেও না। খারাপ শিল্পকে বাদ দিয়ে তিনি আত্মা এবং শরীরকে সঠিকভাবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। ঠিক। আর এর জন্য তিনি সাধারণ সঙ্গীত এবং ব্যায়ামের কথা বলেছেন। এই শিক্ষা ব্যবস্থায় মিউজিক এবং জিমন্যাস্টিক্স একে অপরের পরিপূরক। চীন গ্রিসে মিউজিক বলতে শুধু গান বোঝাতো না, এর সাথে সাহিত্য এবং নন্দনতত্ত্বও যুক্ত ছিল। হ্যাঁ, আর প্লেটোর কাছে সঙ্গীতের উদ্দেশ্য শুধু বিনোদন ছিল না, বরং আত্মার গঠন ছিল মূল লক্ষ্য। গ্রিক দর্শনে ইথোস বলে একটি ধারণা ছিল। ঠিক বলেছেন। ইথোস বিশ্বাস করত যে সঙ্গীতের সুর ও ছন্দ সরাসরি মানুষের আত্মাকে স্পর্শ করে এবং তার চরিত্র পরিবর্তন করতে পারে। আর ঠিক সেই কারণেই সঙ্গীতের নিয়ম এত করা, কান্নার বা মাতাল করা সুর পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, প্লেটো লিডিয়ান বা আয়োনিয়ান সুরের মতো সুরগুলোকে বাতিল করেছিলেন। লিডিয়ান সুর শুনলে বিষণ্ণতা আসে, আর আয়োনিয়ান সুর মানুষকে বিলাসী করে তোলে। এর বদলে তিনি শুধু ডোরিয়ান এবং ফ্রিজিয়ান হারমোনি বাজানোর অনুমতি দিয়েছেন। ডোরিয়ান সুর হল সেই স্পার্টান সৈন্যদের মতো সুর, যা শুনলে সাহস বাড়ে। আর ফ্রিজিয়ান সুর হল শান্তির সময়কার সুর, যা মানুষকে যুক্তিবাদী এবং সংযত রাখে। সবচেয়ে মজার ব্যাপার হল বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও তার নিষেধাজ্ঞা ছিল। তিনি বাঁশি বা বহু তারের বাদ্যযন্ত্র বাজানো বারণ করে দিয়েছেন। শুধু লায়ের এবং হার্প চলবে। এই বাঁশি বাদ দেওয়ার পেছনে যুক্তিটা কি ছিল? বাঁশি বা ফ্লুট প্রাচীন গ্রিসে এমন একটি যন্ত্র ছিল যাতে একসাথে অনেকগুলো সুর বাজানো যেত। প্লেটো মনে করতেন এই বহুস্তরীয় সুর মনের ভেতর জটিলতা তৈরি করে। ওহ, মানে তিনি সবকিছুর মধ্যে একটা নিরেট সরলতা খুঁজছিলেন। জটিল সুর আত্মাকে বিক্ষিপ্ত করে দেয়। একদম। প্লেটোর দর্শনে যা কিছু জটিল তাই ক্ষতিকর, ঠিক যেমন জটিল খাবার শরীরকে অসুস্থ করে। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আত্মাকে যেমন বিশুদ্ধ সঙ্গীত দিয়ে সরল রাখতে হবে, তেমনি শরীরকেও তো সরল রাখতে হবে। আর সে কারণেই খাদ্যাভ্যাসের উপর এত কড়াকড়ি। হ্যাঁ, হোমারের বীরদের মতো সাধারণ পোড়া মাংস খেতে হবে রক্ষকদের। মাছ বা মিষ্টি সস খাওয়া চলবে না। সিরাকিউসের রাজকীয় খাবার বা কোরিন্থিয়ান বিলাসবহুল জীবনযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ
খাদ্যাভ্যাসের এই সরলতা সরাসরি রাষ্ট্রের অর্থনীতির সাথে যুক্ত। খাদ্যাভ্যাসে বিলাসিতা এলে শরীরে রোগের জন্ম হয়। আর রোগ এলে সমাজে বেশি ডাক্তারের প্রয়োজন পড়ে। প্লেটো তো বলেছেন, সমাজে বেশি ডাক্তার এবং আইনজীবীর উপস্থিতি মানেই হলো সে সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। ঠিক, মানুষ নিজেদের শরীর এবং আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই তো বারবার আদালত আর হাসপাতালে দৌড়াতে হচ্ছে। খাদ্যের জটিলতা ডেকে আনে রোগ, আর সম্পদের জটিলতা আনে মামলা মোকদ্দমা। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব আধুনিক যুগের চিন্তাধারার সাথে প্লেটোর এখানে আকাশ-পাতাল পার্থক্য। একদম, আধুনিক যুগে আমরা মনে করি বেশি হাসপাতাল বা উন্নত চিকিৎসা মানেই সমাজের অগ্রগতি, কিন্তু প্লেটো সম্পূর্ণ ভিন্ন যুক্তি দাঁড় করিয়েছেন। তিনি গ্রিক পুরাণের চিকিৎসা দেবতা অ্যাসক্লেপিয়াসের উদাহরণ টেনেছেন, তাই না? হ্যাঁ, তার মতে অ্যাসক্লেপিয়াস কেবল তাদেরই চিকিৎসা করতেন যাদের রোগ সারার সম্ভাবনা আছে এবং যারা সুস্থ হয়ে আবার রাষ্ট্রের কাজে ফিরতে পারবে। স্টাডি গাইডগুলোতে হেরোডিকাস নামের একজন ট্রেনারের কথা উল্লেখ আছে, যিনি নিজের একটা প্রাণঘাতী রোগকে চিকিৎসা আর কড়া ডায়েট দিয়ে বছরের পর বছর টিকিয়ে রেখেছিলেন। এবং প্লেটো এটাকে আক্ষরিক অর্থেই মৃত্যুকে দীর্ঘায়িত করা বলে ব্যঙ্গ করেছেন। তার মতে, একজন ছুতরের যদি অসুখ হয়, সে ওষুধ খাবে, সুস্থ হবে এবং কাজে ফিরবে। আর যদি সে মরে যায়, তবে তার জীবনের সেখানেই শেষ। শুনতে খুব নির্মম লাগছে, তাই না? রাষ্ট্রের কাজে লাগে না এমন দীর্ঘমেয়াদী রোগীদের বাঁচিয়ে রাখা তার চোখে অর্থহীন ছিল। হ্যাঁ, প্লেটোর এই ধারণা আজকের দিনের মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উপযোগিতাবাদী। তার মানে ব্যক্তি মানুষের নিজের কোনো আলাদা দাম নেই। ঠিক বলেছেন, রাষ্ট্রের যন্ত্রের একটি কার্যকরী অংশ হিসেবেই মানুষের দাম। আর আইনের ক্ষেত্রেও নিয়ম ছিল একই রকম কঠোর। বিচারকদের বয়স্ক হতে হবে। মানে এমন মানুষ বিচারক হবেন, যিনি নিজে কখনো অপরাধ করেননি, বরং অপরাধীদের মনস্তত্ত্ব বাইরে থেকে পর্যবেক্ষণ করে বুঝেছেন। একদম, কারণ প্লেটো মনে করতেন নিজের আত্মা কলুষিত হলে সঠিক বিচার করা সম্ভব নয়। তার মানে প্লেটো শরীরকে সুস্থ রাখার চেয়ে আত্মাকে সুস্থ রাখাকে বেশি গুরুত্ব দিয়েছেন। শুধু ব্যায়াম করলে মানুষ নিষ্ঠুর এবং বন্য হয়ে ওঠে। আর শুধু সঙ্গীতের চর্চা করলে মানুষ অতিরিক্ত কোমল এবং দুর্বল হয়ে পড়ে। এই দুটির নিখুঁত ভারসাম্য একজন আদর্শ রক্ষক তৈরি করতে পারে। কিন্তু এত কাঠখড় পুড়িয়ে যে শক্তিশালী রক্ষকদের তৈরি করা হলো, তাদের নিয়ে প্লেটোর নিজেরই তো একটা বড় দুশ্চিন্তা ছিল। হ্যাঁ, আর সেই দুশ্চিন্তাটি অত্যন্ত যৌক্তিক। এত ক্ষমতাশালী এবং সামরিকভাবে প্রশিক্ষিত রক্ষকরা যদি কখনো সাধারণ মানুষের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে, তাদের তো তখন কেউ আটকাতে পারবে না। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এই রক্ষকদের নিয়ন্ত্রণ করতে প্লেটো যে সমাধানের কথা বলেছেন, তা হলো একটি বিশাল মিথ্যা। হ্যাঁ, যাকে তিনি বলছেন দ্য রয়্যাল লাই বা রাজকীয় মিথ্যা। এটা তো বিশাল একটা ভণ্ডামি। একদিকে সত্যের জন্য এত সেন্সরশিপ, অন্যদিকে রাষ্ট্রের ভিত্তি তৈরি হচ্ছে ডাহা মিথ্যার উপর। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। তবে প্লেটো একে ভণ্ডামি হিসেবে দেখেননি। তিনি একে সমাজের বৃহত্তর স্বার্থে ব্যবহৃত একটি ওষুধ হিসেবে দেখেছেন। আচ্ছা, এই রাজকীয় মিথ্যার গল্পটা ঠিক কেমন ছিল? এর দুটি অংশ আছে। প্রথম অংশে নাগরিকদের বোঝানো হবে যে তাদের জন্ম এই রাষ্ট্রের মাটি থেকেই হয়েছে। পৃথিবী হল তাদের মা। এর ফলে তাদের মধ্যে চরম দেশপ্রেম তৈরি হবে। তারা মনে করবে এই রাষ্ট্রের সব মানুষ একে অপরের ভাই ভাই। ঠিক। আর মিথ্যার দ্বিতীয় অংশটি আরও বেশি কৌশলগত। নাগরিকদের বোঝানো হবে যে ঈশ্বর তাদের আত্মায় বিভিন্ন ধাতু মিশিয়ে দিয়েছেন। সেই ধাতুর গল্প। শাসকদের আত্মায় সোনা, সাহায্যকারীদের আত্মায় রূপা, আর কৃষক বা কারিগরদের আত্মায় লোহা ও তামা মেশানো আছে। একদম। আর এই মিশ্রণ অনুযায়ী সমাজের শ্রেণী নির্ধারিত হবে। এই মিথ্যার পেছনের কার্যপ্রণালীটা লক্ষ্য করার মতো। কেন প্লেটো এই অদ্ভুত গল্প ফাঁদলেন? কারণ সমাজ কাঠামোতে যখন বৈষম্য থাকে, তখন সাধারণ মানুষের মনে বিদ্রোহ জন্ম নিতেই পারে। কিন্তু মানুষ যদি বিশ্বাস করে যে এটা ঈশ্বরের নিয়ম, তখন আর বিদ্রোহ করবে না। মানে কেউ গরিব কৃষক হলে সে জানবে তার আত্মায় লোহা আছে, তাই তার পক্ষে শাসক হওয়া সম্ভব নয়। এখানে রাষ্ট্রকে দোষ দেওয়ার কোনো জায়গাই থাকছে না। পুরো দায় চাপিয়ে দেওয়া হচ্ছে প্রকৃতির ওপর। অবশ্য প্লেটো এও বলেছেন যে এই ব্যবস্থা পুরোপুরি বংশানুক্রমিক নয়। হ্যাঁ, সোনার পিতামাতার ঘরে লোহার সন্তান জন্মালে তাকে কৃষক শ্রেণীতে নামিয়ে দেওয়া হবে। কিন্তু এই রূপার আত্মার অধিকারী রক্ষকদের জীবনযাপন শুনলে সাধারণ মানুষের মোটেই ঈর্ষা হওয়ার কথা নয়। মোটেও না।
তাদের জীবন ছিল চূড়ান্ত মাত্রায় আত্মত্যাগে ঘেরা। এদের নিজস্ব কোনো সম্পত্তি, বাড়ি বা সঞ্চয় থাকবে না। তারা তাঁবুতে সেনা ক্যাম্পের মতো একসাথে খাবে ও থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হলো তারা বাস্তব সোনা বা রূপা স্পর্শও করতে পারবে না। তাদের বোঝানো হবে যে তাদের আত্মায় পবিত্র সোনা রূপা আছে। জাগতিক সম্পদ ছুলে তা দূষিত হয়ে যাবে। মূলত ক্ষমতার মোহ যেন তাদের শোষক না বানায়, সেজন্যই এই ব্যবস্থা। প্লেটো কি সত্যি বিশ্বাস করতেন যে মানুষ এই আজব গল্প মেনে নেবে? প্রথম প্রজন্ম হয়তো মানবে না, কিন্তু তাদের সন্তানরা এবং পরবর্তী প্রজন্ম যখন ছোটবেলা থেকেই গল্প শুনবে, তখন এটিকেই তারা পরম সত্য বলে মেনে নেবে। আধুনিক গণতন্ত্রের বাকস্বাধীনতা বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা যদি ভাবি, প্লেটোর এই সেন্সরশিপ তো একদমই সাংঘর্ষিক। এত বড় একজন দার্শনিক কিভাবে এমন অবরুদ্ধ সমাজের স্বপ্ন দেখলেন? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন এথেন্সের অস্থিতিশীল গণতন্ত্রের প্রেক্ষাপটে। কথায় কথায় সরকার বদল হতো, নাগরিকদের নির্বাসনে পাঠানো হতো। ইভেন কি প্লেটোর নিজের গুরু সক্রেটিসকেও তো এই গণতান্ত্রিক রাষ্ট্রই মৃত্যুদণ্ড দিয়েছিল। ঠিক সেই গণতান্ত্রিক বিশৃঙ্খলা এবং অবিচার থেকে বাঁচতেই প্লেটো এমন চরম শৃঙ্খলার কথা ভেবেছিলেন। এখানে আধুনিক গণতন্ত্র বনাম প্লেটোর ব্যবস্থা নিয়ে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, শুধু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করছি। একদমই। একটি নিরাপদ সমাজ গড়তে গিয়ে তিনি সব দরজা জানালা বন্ধ করে দিতে চেয়েছিলেন। পুরো আলোচনায় আমরা দেখলাম প্লেটো কিভাবে সাহিত্য সেন্সর করে একটি মিথ্যার মাধ্যমে সমাজ টিকিয়ে রাখতে চেয়েছেন। আধুনিক যুগে আমরা যে মিডিয়া বা তথ্য গ্রহণ করি, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যেভাবে আমাদের নিয়ন্ত্রণ করে, তা নিয়ে প্লেটোর এই দর্শন আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক। তবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটু অন্যরকম চিন্তার খোরাক রেখে যেতে চাই। প্লেটো কি সত্যিই বিশ্বাস করতেন যে এমন একটি নিশ্ছিদ্র সমাজ বাস্তবে তৈরি করা সম্ভব? বেশ কৌতূহলোদ্দীপক প্রশ্ন। নাকি এই পুরো রিপাবলিক গ্রন্থটি নিজেই প্লেটোর তৈরি একটি বিশাল রাজকীয় মিথ্যা? হয়তো তিনি আমাদের এই গল্প শুনিয়েছেন শুধু এটা বোঝানোর জন্য যে ক্ষমতার কাঠামো আর মানব চরিত্র নিয়ে আমাদের ধারণাগুলো কতটা ঠুনকো। এটি সত্যি ভাবার মতো একটি বিষয়। হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে নিখুঁত বাড়িতে কোনো জানালা নেই, তা আসলে কোনো বাড়ি নয়, একটি কারাগার। চমৎকার বলেছেন। আর এই চিন্তার খোরাক নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।